হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিস। প্রত্যেককে আমাদের একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা নিশ্চয়ই থাম্বনেলে দেখতে পাচ্ছ প্রিপোজিশন, কিন্তু তার আগে ছোট্ট ইনফরমেশন দিই। এই ইনফরমেশনটা আমাদের একাডেমি থেকে অলরেডি তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে, যে তোমরা জানো যে আমাদের আইসিডিএস আর গ্রাম পঞ্চায়েতের জন্য নতুন সিরিজ লঞ্চ হয়েছে। নতুন সিরিজে তোমরা প্রত্যেকে আশা করি অনেক কটা সিরিজ তোমরা দেখেও ফেলেছো। আজ যেটা সিরিজের মধ্যে লঞ্চ হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইংলিশ ক্লাস। তার আগে ছোট্ট ইনফরমেশন তোমাদের আমি দিই, সেটা হচ্ছে আমাদের এবিসি একাডেমির নতুন ব্যাচ কিন্তু লঞ্চ করতে চলেছে, এক পঞ্চায়েতের জন্য আর এক হচ্ছে আইসিডিএস যারা দেবে তাদের জন্য। এবার কথাটা হচ্ছে যে তোমরা এই দুটো ব্যাচে তোমরা কি কি পাবে আর কবে থেকে কি লঞ্চ হচ্ছে। প্রথমত এটা শুরু হচ্ছে তোমার 13ই আগস্ট থেকে। যারা যারা মনে করছো যে তোমরা এই সিরিজে জয়েন করতে চাইছো, তো তোমরা কিন্তু তোমাদের নাম রেজিস্টার্ড করে নিতে পারো এই নিচে দেওয়া নাম্বারে। এবার ব্যাপার হচ্ছে এই ব্যাচে তোমরা কি কি পাবে, সেটা হচ্ছে এক্সপার্ট ফ্যাকাল্টি তো অবশ্যই পাবে, তার সাথে কমপ্লিট স্টাডি মেটেরিয়াল কিন্তু তোমাদেরকে এখানে প্রোভাইড করা হচ্ছে। সেকেন্ড, থার্ড হচ্ছে রেগুলার বেসিসে মক টেস্ট হবে, আর মক টেস্ট যেটা বেস, তোমাদের মক টেস্ট কিন্তু দিতেই হবে। ফোর্থ হচ্ছে ডাউট ক্লিয়ারিং সেশন। আমরা যদি ফ্যাকাল্টি পাই, স্টাডি মেটেরিয়াল পাই, মক টেস্ট পাই, তো এবার মক টেস্ট দেওয়ার পর তো ডাউট তো হবেই, তো তার জন্য রয়েছে তোমাদের ডাউট ক্লিয়ারিং সেশন। তার সাথে তোমরা টোটাল স্ট্র্যাটেজি অ্যান্ড গাইডেন্স, যে এই এক্সামটা এত অল্প সময় কি করে আমরা ক্র্যাক করব, কতটা আমাদের পড়তে হবে, কতটা রেলেভেন্ট আর কতটা ইরেলেভেন্ট। ব্যাপারটা হচ্ছে আমরা কি সবই পড়বো একটা এক্সাম দেওয়ার জন্য? একদমই নাই। তার জন্য আমাদেরকে স্ট্র্যাটেজি অ্যান্ড গাইডেন্স এটা দরকার, রাইট? ওরকমই যেটা হচ্ছে তোমাদের আইসিডিএস এর জন্য, যারা অঙ্গনবাড়ি কর্মীদের জন্য এক্সামটা দেবে, তাদের জন্য কিন্তু সেম কমপ্লিট স্টাডি ম্যাট, রেগুলার মক টেস্ট, এক্সপার্ট গাইডেন্স। আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন। কারণ কি, যখন তোমরা এক্সামিনেশন ক্লিয়ার করবে, ইন্টারভিউতে ডাক পাবে, তো তোমাদের তো ইন্টারভিউ সেশন দিতেই হবে, যে তোমরা ইন্টারভিউ কী করে ক্লারিফাই করবে। তার জন্য কিন্তু আমাদের স্পেশালি ইন্টারভিউ প্রিপারেশন সেশনটাও কিন্তু রাখা হয়েছে। তো এটাও কিন্তু আমাদের শুরু হচ্ছে 13 আগস্ট থেকে। এবার এখানে ছোট্ট ইনফরমেশন দিই, যারা মনে করছো ফ্রি ডেমো ক্লাস করবে, তারা কিন্তু এক সপ্তাহ ফ্রি ডেমো ক্লাস কিন্তু তোমরা যারা বহরমপুরের আশেপাশে আছো তারা কিন্তু একাডেমিতে এসেই ক্লাসটা করতে পারো। আর যারা দূরে আছে তাহলে তারা কি করবে, তাদের জন্য কোনো চিন্তার বিষয় নেই, তারাও কিন্তু আমাদের সাথে অনলাইনে তাদের নামগুলো রেজিস্টার্ড করিয়ে কিন্তু এই ক্লাসেসগুলো নিশ্চিন্তে ফ্রিভাবে দেখতে পাবে। এবার আসি আমাদের টপিকে, সেটা হচ্ছে প্রিপোজিশন। এবার একটা কথা বলি, আইসিডিএস এক্সামিনেশন দিই বা গ্রাম পঞ্চায়েত এক্সামিনেশন দিই, প্রিপোজিশন টপিক ছাড়া আমরা এক্সাম দিতে যাবো কি করে? কারণ কি, প্রিপোজিশন এমন একটা টপিক যেটা প্রত্যেকটি এক্সামিনেশনে কিন্তু কিছু একটা সংখ্যা নাম্বার কিন্তু ক্যারি করে। তাহলে এই টপিকটা তো ম্যাম অনেক বড়, তাহলে কি করে শেষ করব, কি করে পড়বো, এত কি করে মনে রাখবো? প্রিপোজিশন তো প্রচুর আছে, চিন্তার বিষয় নেই। প্রিপোজিশনটাকে বুঝবো, আমরা বুঝে বুঝে কোশ্চেন সলভ করব যে কি করে কোন প্রিপোজিশনটা কখন কোথায় হবে। চলো তাহলে আমার সাথে চলো স্টার্ট করি আমাদের নতুন টপিক প্রিপোজিশন। দেখো, প্রথম প্রিপোজিশন, প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনটা কি? প্রিপোজিশন হচ্ছে এমন একটা ওয়ার্ড যে কি করে জানো, দুটো নাউন বা প্রোনাউনের মধ্যে রিলেশনটা বলে। কি বলে? রিলেশন বলে। দেখো, a word which show the relation of a noun pronoun with another noun pronoun in a sentence। যে কোনো বাক্যের একটা নাউন বা প্রোনাউনের আর একটা নাউন বা প্রোনাউনের সাথে কি রিলেশন আছে, সেই শব্দটাকে আমরা বলি রিলেশন বিল্ড আপ। যে করতে পারবে সেই শব্দটাই হচ্ছে আমাদের প্রিপোজিশন। তাহলে the relation of noun বা pronoun with another noun বা pronoun in a sentence। দেখি এক্সাম্পল দেখি। দেখো, রাম is standing at the school gate। তাহলে একটা জিনিস দেখো, রাম একটা কি নাউন, রাইট? নাউন আমরা কি করে চিনবো? আর্টিকেল আছে, তো আর্টিকেলের পরে যে থাকবে নিশ্চয়ই সেও কি থাকবে, নাউনই থাকবে। তাহলে এই নাউনের সাথে এই নাউনের রিলেশনটা কে বিল্ড আপ করছে? এই অ্যাট বলে যে ব্যক্তিটা বসে আছে মাঝখানে, এ বিল্ড আপ করছে। রাম স্কুলের গেটে দাঁড়িয়ে আছে, তাহলে এই দাঁড়িয়ে থাকা স্কুলের গেটের সাথে রামের
কে বিল্ড আপ করছে সম্পর্কটাকে, এই অ্যাট বলে প্রিপোজিশন। আবার দেখো আই অ্যাম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড, আইটা এখানে কি প্রোনাউন, ভালো কথা। অ্যাম অবশ্যই হেল্পিং ভার্ব, মেন ভার্ব। মাই ফ্রেন্ড নাউন, কেন আমার পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, পজিটিভ অ্যাডজেক্টিভের জন্য। আচ্ছা, কারোর যদি নাউনটা বুঝতে সমস্যা হয় যে নাউন ম্যাম কি করে চিনবো, তো চিন্তা করো না, আমাদের কিন্তু প্লে লিস্টে আমার ক্লাসে গিয়ে দেখে নেবে নাউন আইডেন্টিফিকেশন ক্লাসটা, তাহলে যে কোনো জীবনে কোনোদিনও নাউন চিনতে তোমাদের অসুবিধা হবে না। তো সেই ক্লাসটা দেখলে তোমরা কিন্তু যে কোনো সেন্টেন্সে, যে কোনো বাক্যে নাউন কি করে চিনবো কোনো সমস্যা হবে না। তাহলে দেখো এই প্রোনাউনের সাথে এই প্রোনাউনের, তাহলে এই নাউনের কি করে আমি রিলেশন বিল্ড আপ করছি, এই ফর দিয়ে। তাহলে এখানে ফরটা কি আমার এখানকার প্রিপোজিশন। তাহলে ইন শর্ট প্রিপোজিশনটা কি, প্রিপোজিশন হচ্ছে যে কোনো নাউন বা প্রোনাউনের সাথে একটা বাক্যের মধ্যে আর একটা নাউন বা প্রোনাউনের সাথে রিলেশন বিল্ড আপ করে, সেই শব্দগুলোকেই আমরা কি বলি, প্রিপোজিশন। চলো এবার দেখো কিছু অ্যাপ্লিকেশন দেখো। এবার প্রথম হচ্ছে যে ম্যাম অ্যাট আছে, অন আছে, ইন আছে, এগুলো খুব কনফিউজিং। যদি টাইমের সাথে কখন ইন বসবে, কখন অ্যাট বসবে, কখন অন বসবে বুঝতে পারি না। একটা জিনিস দেখো, যদি আমার নির্দিষ্ট দিন বলে, নির্দিষ্ট ডে, তাহলে কিন্তু আমি অন প্রিপোজিশন বসাবো। যেমন সানডে, মানডে। নির্দিষ্ট টাইম যদি বলে তাহলে অ্যাট বসাবো, মানে অ্যাট 6 o'clock, তো আমার অ্যাট বসবে। যদি কোনো মাস বলে, মাস দেওয়া আছে, তাহলে তার আগে আমি কি প্রিপোজিশন বসাবো, ইন প্রিপোজিশন বসাবো। যদি ইয়ার থাকে, বছর থাকে, তার সময় আমরা কি প্রিপোজিশন বসাবো, ইন প্রিপোজিশন বসাবো। লোকেশন, কোনো প্লেস, অ্যাট খাগড়া, অ্যাট কনট, তখন কিন্তু আমি অ্যাট বসাবো, কোনো লোকেশন। ডেট, তারিখ যখন বলি তাহলে অন, ক্লিয়ার। উইক যখন বলবো, সপ্তাহ, কোনো ডিউরেশন দিচ্ছি সেই সময়, ইন আ 1 week, তখন কিন্তু ডিউরেশন উইক, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমি ইন বসাবো। ইন আ 2 week, ইন আ 3 week। এবার একটা জিনিস দেখো, মাই ফ্রেন্ড অ্যারাইভড ওয়েডনেসডে, দেখো মাই ফ্রেন্ড অ্যারাইভড ওয়েডনেসডে, তাহলে ওয়েডনেসডেটা এটা কি আমার একটা ডে, তো তাহলে এখানে আমার কোন প্রিপোজিশন বসবে বলো, অন প্রিপোজিশন বসবে, বুঝতে পারলে। এবার দেখো দেয়ার ইজ নো বডি ড্যাশ হোম, হোমটা কি আমার একটা প্লেস, তো তাহলে কি হবে, প্লেস থাকলে আমরা কোন প্রিপোজিশন বসাই, অ্যাট প্রিপোজিশন বসাই, মানে স্থান, কোনো জায়গা, লোকেশন, ক্লিয়ার। আবার দেখো দ্য ফ্লাইট ইজ ল্যান্ড ড্যাশ 6 দিস ইভিনিং, তাহলে 6, তাহলে কি ড্যাশ টাইম বোঝাচ্ছে, আমাকে যখন টাইমটা বোঝাবে তখন আমি কোন প্রিপোজিশন বসাই, অ্যাট প্রিপোজিশন বসাই। তাহলে এখানে আমার কি হবে, অ্যাট 6 দিস ইভিনিং। মাই কাজিন উইল অ্যারাইভ ড্যাশ সানডে, এবার কি ডে আছে, তাহলে ডেফিনেট ডে যখন আমাকে বলছে, তাহলে আমি ডে আগে আমি কি প্রিপোজিশন বসাই, অন প্রিপোজিশন বসাই। তাহলে এখানে আমার কি হবে, মাই কাজিন উইল অ্যারাইভ অন মানডে, ক্লিয়ার। তাহলে এটাকে আমরা বলি টাইম প্রিপোজিশন। তাহলে এই প্রিপোজিশনটা প্রথমে মাথায় রাখবে। খুব ছোট্ট আর খুব সহজ সহজ প্রিপোজিশন থেকে কিন্তু প্রশ্ন আসে আমাদের আইসিডিএস গ্রাম পঞ্চায়েত লেভেল এক্সামিনেশন, কিন্তু তখন এই ছোট ছোট জিনিসই কিন্তু আমরা ভুল করে দিয়ে আসি। তাহলে এইটা গেল আমার টাইম প্রিপোজিশন, মনে রাখবে ডেফিনেট ডে অন হবে, ডেফিনেট টাইম অ্যাট হবে, মান্থ ইন হবে, ইয়ার ইন হবে, লোকেশন হলে অ্যাট হবে, ডেট হলে অন হবে, আর সপ্তাহ হলে, উইক হলে ইন হবে, ক্লিয়ার। এবার আসো, এবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে ম্যাম এই সিন্স আর ফর, এই দুটো প্রিপোজিশন কখন কোন টাইমে বসাবো, কখন আমার এই সিন্স প্রিপোজিশন বসবে, কখন আমার এই ফর প্রিপোজিশন বসবে। একটা কথা শোনো, যদি আমাকে নির্দিষ্ট টাইম স্পেসিফাইড করে দেয়, মানে পয়েন্ট অফ টাইমটা যদি আমাকে স্পেসিফাইড করে দেয়, মানে সময়ের নির্দিষ্ট বিন্দুটা আমাকে বলে দিচ্ছে, যেমন 23 সাল, 22 সাল, 2026, বা আমাকে টাইমটা পুরোপুরি নির্দিষ্ট বলে দিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি সিন্স প্রিপোজিশনে যাব। আর যদি আমাকে সময়কালটা দিয়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি ফর প্রিপোজিশনে যাব। একটা জিনিস দেখো, হি স্টার্টেড দ্য ওয়ার্ক ড্যাশ 6 in the morning,
হি স্টার্টেড দ্য ওয়ার্ক ড্যাশ 6 in the morning। কি হবে বলো, এখানে কোন প্রিপোজিশন বসবে? টাইম প্রিপোজিশন বলো। টাইম বলেছে তাহলে আমার অ্যাট হবে। হি স্টার্টেড দ্য ওয়ার্ক অ্যাট 6 in the morning। তারপরে দেখো, আই হ্যাভ বিন ওয়েটিং ড্যাশ ওভার হাফ অ্যান আওয়ার। এখানে কি বলছে? পিরিয়ড অফ টাইম, কি সময়কাল, কিন্তু এটা কি বলছে? টাইম বলছে। কতক্ষণ? ক ঘন্টা ধরে? 1 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, হাফ অ্যান আওয়ার ধরে। সেই ক্ষেত্রে কিন্তু আমি এই ফর প্রিপোজিশন ইউজ করব। এবার দেখো, আই হ্যাভ লিভ হেয়ার 2022। আমি 2022 সাল থেকে এখানে বাস করছি। তাহলে আমার টাইমটা স্পেসিফাইড করে দিয়েছি, মানে আমি সালটা স্পেসিফাইড করে দিয়েছি। তাহলে সেই জায়গাটাতে আমি কিন্তু সিন্স ব্যবহার করব। ক্লিয়ার? এবার একটা কথা হচ্ছে, এই তাহলে উইদিনটা কি জিনিস? উইদিনটা হচ্ছে, দেখো, যখন তোমাকে আমি কোনো কাজ দিলাম আর বললাম যদি তুমি এই কাজটা 1 উইকের মধ্যে শেষ করবে, তোমাকে এই তারিখের মধ্যে এটা শেষ করতে হবে, এই ধরনের কনসেপ্ট, মানে তোমাকে আমি এখানে স্পেসিফিক গিভেন টাইমটা দিয়ে দেব, যদি এই ব্যাপারটা আসে সেই ক্ষেত্রে কিন্তু আমি এই উইদিন প্রিপোজিশনটা ব্যবহার করি। দেখো, ইউ হ্যাভ টু ফিনিশ ইয়োর ওয়ার্ক এ মান্থ, মানে আপনাকে এই 1 মাসের মধ্যেই কাজটা শেষ করতে হবে। মানে আমি কি করলাম? এই টাইমটা আপনাকে আমি ফিক্সড করে দিচ্ছি। তাহলে যখন আমি টাইমটা তোমাকে ফিক্সড করে দিচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে উইদিন বলে প্রিপোজিশন ইউজ করবো। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন, সিন্স, ফর আর উইদিন। তাহলে এখানে কি বললাম? যদি আমাকে স্পেসিফিক নির্দিষ্ট টাইমলাইন বলে দেয়, কত সাল থেকে থাকছি, সাল দিয়ে দিল, নির্দিষ্ট টাইম, সেই ক্ষেত্রে আমি সিন্স ব্যবহার করব। আর যদি আমি কতক্ষণ ধরে ওয়েট করছি 2 ঘন্টার জন্য আপনার জন্য আমি ওয়েট করছি, এই ধরনের যদি কনসেপ্ট আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমি ফর প্রিপোজিশন ইউজ করব। আর যদি আমি টাইম লাইন বাউন্ড করে দিই যে না, এই কাজটা তোমাকে এই মাসের মধ্যেই শেষ করতে হবে, তোমার কাছে 10 দিনই সময় আছে, তখন কিন্তু আমি উইদিন প্রিপোজিশন ব্যবহার করব। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট, সিন্স, ফর, উইদিন। ক্লিয়ার? এবার আসি নেক্সট। দেখো, এইটা কি? দেখো, এবার কথাটা হচ্ছে যে এরিয়া বেসিস, যে আমরা এরিয়া, ছোট এরিয়া, বড় এরিয়া, এই ক্ষেত্রে আমরা তখন কোন প্রিপোজিশন ইউজ করব? ছোট এরিয়া হলে কি হবে, বড় এরিয়া হলে কি হবে, সেটা আমি কি করে বুঝবো? এবার একটা জিনিস দেখো, দ্য এক্সামিনেশন, আরেকটা প্রিপোজিশনকে বলা হয় ফর্ম, যেটা থেকে অর্থ। দেখো, দ্য এক্সামিনেশন উইল বিগিন ড্যাশ মানডে। একটু আগে আমি বললাম যদি কোনো ডে থাকে, সেই ক্ষেত্রে যদি আগের কথা যদি চিন্তা করে দেখি, টাইম প্রিপোজিশন, সবাই কিন্তু চোখ বন্ধ করে এই অন প্রিপোজিশনটাকে কিন্তু বসিয়ে দেবে। কিন্তু এটা তোমাকে বুঝতে হবে কোশ্চেনের সেন্টেন্সে তোমাকে কি চাইছে, তোমার রিলেশনটা তোমাকে বুঝে প্রিপোজিশনটা বসাতে হবে। বলেছে দ্য এক্সাম উইল বিগিন ড্যাশ মানডে, সোমবার থেকে শুরু হবে। যখন কোনো জিনিস থেকে শুরু হওয়া বোঝায়, সেই ক্ষেত্রে আমরা এই ফ্রম প্রিপোজিশন বোঝাই। কাল থেকে এক্সাম হবে, পরশু থেকে এক্সাম হবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার মানডে থাকুক, সানডে থাকুক, যাই থাকুক, তোমাকে কিন্তু ফ্রম প্রিপোজিশনটাই ব্যবহার করতে হবে। ক্লিয়ার? তাহলে এবার কনসেপ্টটা পাল্টালো কিনা বলো? যদি আমার মানডে ডেট টাইম দেখছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু অন মানডে আসা উচিত ছিল, কিন্তু এখানে তো প্রিপোজিশন চেঞ্জ হয়ে গেল, ফ্রম হয়ে গেল। তাহলে এখান থেকে কি বুঝলাম? যে আমার শব্দের সিচুয়েশন আর মানে দিয়ে আমাকে প্রিপোজিশনের রিলেশনটাকে আমাকে বিল্ড আপ করতে হবে। ক্লিয়ার? এবার একটা জিনিস দেখো, যদি আমার অনেক বড় এরিয়া থাকে, কোনো বড় এরিয়ার কথা বলেছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন ইন দিয়ে আমরা রিলেশন বিল্ড আপ করি। আর যদি ওই এরিয়ার মধ্যে ছোট্ট একটা জায়গার কথা বলি, সেই প্রিপোজিশনকে কিন্তু ডেফিনেট জায়গা বোঝাতে আমি অ্যাট প্রিপোজিশন ব্যবহার করি। কি বললাম? যদি আমার কোনো বড় জায়গার কথা বলছি, বড় লোকেশনের কথা বলছি, তাহলে সেই ক্ষেত্রে কোন প্রিপোজিশন ব্যবহার হবে? আমাদের ইন প্রিপোজিশন ব্যবহার হবে। কিন্তু সেই বড় এরিয়ার মধ্যে একটা নির্দিষ্ট ছোট্ট জায়গা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাট প্রিপোজিশন ব্যবহার করব। যেমন দেখো, মাই সিস্টার লিভ ড্যাশ জয়পুর, আমার বোন জয়পুরে থাকে। তাহলে এই জয়পুর জায়গাটা কি একটা লোকেশন, তো এরিয়া, তো তাহলে এখানে আমার কি হবে? ইন হবে। ক্লিয়ার? এবার দেখো, মাই সিস্টার লিভ অ্যাট জয়পুর ইন রাজস্থান। এবার একটা কথা বলো, এখানে তখন এবার এখানে জয়পুরের আগে ইন না হয়ে অ্যাট হয়ে গেল, কেন হলো? কারণ কি, রাজস্থানের রেসপেক্টে জয়পুরটা কি ছোট, তো
তাহলে রাজস্থানের মধ্যে জয়পুর পড়ছে, তাহলে লার্জ এরিয়াটা হচ্ছে রাজস্থান, তার জন্য রাজস্থানের আগে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করলাম। কিন্তু রাজস্থানের ভেতরে জয়পুর, তার ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপোজিশন ব্যবহার করলাম। তাহলে কনক্লুশনটা এখানে আমরা কি পেলাম? তাহলে প্রিপোজিশন মুখস্থ নয়, বুঝতে হবে। যদি আমার বড় জায়গা থাকে, লার্জ এরিয়া কভার করে, সেই ক্ষেত্রে আমি সবসময় ইন প্রিপোজিশন ব্যবহার করব। কিন্তু লার্জ এরিয়ার জায়গায় যদি আমার ছোট এরিয়া বা লোকেশনের কথা বলে, সেই ক্ষেত্রে আমি অ্যাট প্রিপোজিশন ব্যবহার করব। ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো প্রিপোজিশন মুখস্থ করার এখানে কিছু নেই। প্রিপোজিশন ধরো কোনো সেন্টেন্সে তোমাকে মৃত্যুর কথা বলা হচ্ছে, কিন্তু মৃত্যুটা ঘটছে তোমার অ্যাক্সিডেন্টে, অথবা মৃত্যুটা ঘটেছে তোমার ডিজিজে। মৃত্যু হয় অ্যাক্সিডেন্ট, নাই অসুস্থতার কারণেই হবে। এবার এই ক্ষেত্রে আমি রিলেশন কি করে বিল্ড আপ করবো? প্রিপোজিশন, কোন প্রিপোজিশনটা সঠিকভাবে ব্যবহার করার জন্য? দেখো, যদি আমার ডেথ অ্যাক্সিডেন্টলি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমি ইন প্রিপোজিশন দিয়ে তার রিলেশন বিল্ড আপ দেখাবো। আর যদি আমার ডিজিজ দিয়ে হয়, তাহলে কিন্তু আমি অফ প্রিপোজিশনে ব্যবহার করব। এক্সাম্পল দেখি। দেখো, শি ডাই ড্যাশ হার্ট অ্যাটাক। এবার দেখো, ডাই, ডেথ যা দিয়েছে, মানে আমি একটা জিনিস বুঝতে পারছি, সম্পর্কটা সেন্টেন্সের মধ্যে এটা বোঝাচ্ছে যে মরার একটা কোনো কারণ বোঝাচ্ছে। যদি দেখছি এখানে আমার হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাকটা আমার ডিজিজ না অ্যাক্সিডেন্ট? ডিজিজ। এবার ডিজিজ হলে কি বলেছিলাম তখন মনে করবে, ম্যাম কি বলেছিল? ডিজিজ হলে আমার কিন্তু অফ প্রিপোজিশন ব্যবহার হবে। তাহলে এখানে একদম শি ডাই অফ হার্ট অ্যাটাক, শি ডাই অফ ক্যান্সার, শি ডাই অফ টিউবারক্লোসিস, ঠিক অফ হয়ে যাবে। আবার দেখো, হার আঙ্কেল ডাই ড্যাশ, সরি ইন তো অলরেডি এখানে বসানোই আছে, ইন আ রোড অ্যাক্সিডেন্ট। তাহলে কি হবে? যেহেতু রোড অ্যাক্সিডেন্ট, তাহলে আমার এখানে ইন প্রিপোজিশনই কিন্তু বসবে। তাহলে এই ডেথটা কিন্তু খুব ভালো কনসেপ্ট। যদি তোমার কোনো দিনও প্রিপোজিশন টপিকে যদি ডেথ কনসেপ্ট দিয়ে কোনো এক্সামে যদি কোশ্চেন আসে, যদি অ্যাক্সিডেন্ট রিলেটেড হয় তাহলে চলে যাবে কিন্তু তুমি ইনে, আর যদি ডিজিজ রিলেটেড হয় তাহলে চলে যাবে অফে। ক্লিয়ার? চলো, এক কথায় দুর্ঘটনা আর অসুস্থতা। ঠিক আছে, এবার আসো নেক্সট। এবার আসছি আমরা অ্যাপ্লিকেশন। কনসেপ্টটা হচ্ছে, ধরো আমার কোনো জিনিস কাটতে হবে বা কোনো কিছু অ্যাপ্লিকেশন আমি ইউজ করব। ধরো সেটা আমি ইউজ করছি নাইফে, ছুরি বা পেন্সিল। আমরা লেখার জন্য কিসের ব্যবহার করি? পেন্সিল ব্যবহার করি, রাইট? বা আমি কম্পাসের ব্যবহার করছি। যে কোনো ইনস্ট্রুমেন্ট, যদি কোনো ইনস্ট্রুমেন্ট, এক কথায় ইনস্ট্রুমেন্ট, টুল বা ওয়েপন, এইগুলো সংক্রান্ত যদি কোনো ব্যবহার হয়ে থাকে, তাহলে আমরা কোন প্রিপোজিশনের দিকে ফোকাস করব? তাহলে কিন্তু আমরা উইথ প্রিপোজিশন ব্যবহার করি। কি প্রিপোজিশন ব্যবহার করি? উইথ প্রিপোজিশন। যেমন দেখো, কাট দ্য অ্যাপেল ড্যাশ আ নাইফ। তার মানে এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি যে আমি অ্যাপেলটাকে কাট করার জন্য, মুখস্থ করছি না, বোঝার চেষ্টা করছি যে অ্যাপেলটাকে কাট করার জন্য আমি কিছু একটা ইনস্ট্রুমেন্টের ব্যবহার করেছি। তাহলে এখানে আমার কি প্রিপোজিশন হবে? উইথ। ক্লিয়ার? আবার দেখো, শি অলওয়েজ রাইট ড্যাশ আ পেন্সিল। আমি যখন শি অলওয়েজ রাইট ড্যাশ আ পেন্সিল, তাহলে প্রিপোজিশন কি বসবে? উইথ আ পেন্সিল, বিকজ পেন্সিল এখানটাতে কি আমার একটা ইনস্ট্রুমেন্ট, রাইট? এবার দেখো, ড্র সার্কেল, কি হবে? ড্র সার্কেল ড্যাশ আ কম্পাস। তাহলে কম্পাস একটা ইনস্ট্রুমেন্ট, যার দ্বারা তুমি কি করতে পারছো? সার্কেল ড্র করতে পারছো। তাহলে সেখানে আমার কি হবে? উইথ প্রিপোজিশন হবে। দ্য বুক ড্যাশ দ্য টেবিল ইজ মাইন। এবার এখানে একটা জিনিস দেখো, দ্য বুক ড্যাশ দ্য টেবিল ইজ মাইন। এখানে আচ্ছা, আগে এইটুকুই দেখি আগে, আমরা এটাতে আসছি এই কনসেপ্টে। তাহলে এই কনসেপ্টটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে কিনা দেখো। যদি আমার কোনো কিছুতে ইনস্ট্রুমেন্টাল ইউজ হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু চোখ বন্ধ করে উইথ প্রিপোজিশনই বসিয়ে দেবে। যে কোনো ইনস্ট্রুমেন্টাল ইউজ হচ্ছে, সেখানে যদি কোনো প্রিপোজিশন রিলেটেড কোশ্চেন থাকে, উইথ হবে। ক্লিয়ার? চলো, এবার একটা কেস আসছে নতুন, সেটা দেখো। পজিশন। এবার ব্যাপার হচ্ছে, কখন অন হবে, কখন আন্ডার হবে, কখন ওভার হবে, কখন অ্যাবাভ হবে, বিলো হবে, এই কনসেপ্টটা। এটাও একটু কনফিউশন কনসেপ্টে, কখন কোনটা বসাবো। অন ইন তো জেনারেলি আমরা ছোটবেলা থেকে করে আসি, পট করে বোঝা যায় যে আচ্ছা অন তো আমার ওপরে থাকা কোনো জিনিসকেই অনই বোঝাবে, রাইট? কিন্তু এবার দেখো কি, দেখো যদি কোনো টেবিলের ওপরে অবজেক্টটা কি আছে? রাখা আছে। কেমন পজিশনে রাখা আছে? টেবিলটাকে টাচ করে আছে কি না? এই কিউবটা টেবিলটাকে টাচ করে আছে তো। তাহলে পজিশন যদি টাচ করে থাকে,
তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারবো সেটা কোথায় কি প্রিপোজিশন হবে, অন, মানে টেবিলের ওপরে আছে, অন। ওরকমই আরেকটা পজিশন, যদি দেখো টেবিলের নিচে আছে, টেবিলের নিচে আছে, তার মানে তখন আমি আন্ডার ব্যবহার করব। আর একটা খুব সুন্দর কনসেপ্ট, ফ্যান। যদি ফ্যানের পজিশন বলি, আমার মাথার উপরে ফ্যান আছে, ফ্যানটা একটা কথা বলো ওপরে আছে মানে আমি তো এটাই বলবো তাহলে তো অন হওয়ার কথা, এই কনসেপ্ট হিসাবে না। ওপরে থাকা মানে সবসময় অন হবে না। ফ্যানটা ওপরে আছে কিন্তু ফিক্সড পজিশনে আছে। যখন কোনো জিনিস ফিক্সড পজিশনে থাকবে সেই ক্ষেত্রে আমরা অ্যাবাভ মানে স্থির পজিশনে থাকবে, অ্যাবাভ বলে কনসেপ্টটাকে প্রিপোজিশনটাকে ব্যবহার করব। তাহলে কি বুঝলাম, যদি আমার অন কনসেপ্ট হয় তাহলে সেটা অবজেক্টটা ফিজিক্যালি টাচ পজিশনে থাকবে, অন হলো। যদি আমার কনসেপ্টে আন্ডার থাকে সেটা কি থাকবে, ভেতরে নিচের দিকের পজিশনে থাকবে। আর যদি অ্যাবাভ হয় তার মানে কি অবজেক্টটা আমাকে টাচ করে নেই, ওপরে ফিক্সড পজিশনে ফ্যানটা ঝোলানো আছে, তাহলে সেখানে কিন্তু আমি অ্যাবাভ ব্যবহার করব। ক্লিয়ার? দেখো এবার হচ্ছে ওভার, ওপরে, প্লেন। আমাদের মাথার ওপর দিয়ে প্লেন চলে যায় তো, ওপর দিয়ে যাচ্ছে তো, অন দিয়ে যাচ্ছে। এই তো একটু আগে আমি বললাম অন হয় অ্যাবাভ হয়, তাহলে প্লেনের ক্ষেত্রেও তাহলে অন বা অ্যাবাভ ওপরের কনসেপ্টই তো বোঝাচ্ছে না। এখানে ব্যাপারটা হচ্ছে যদি কোনো জিনিস, কোনো বস্তু বা কোনো থিং বা লিভিং থিংস নন লিভিং থিংস যাই হোক তোমার মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে মানে জিনিসটা মোশনে আছে। যদি কোনো জিনিস তোমার মাথার ওপর দিয়ে মোশনে থাকে, গতিতে থাকে, তাহলে কিন্তু সেখানে আমরা এই ওভার বলে প্রিপোজিশন ব্যবহার করি। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। অনের কনসেপ্ট, ওপরের কনসেপ্ট তিন রকম ভাবে হয়। একটা ফিজিক্যালি যদি তোমার মাথার উপরে টাচ করে থাকে অন বলতে পারবে, যদি সেটা টাচ না করে ফিক্সড পজিশনে থাকে পাখা, তাহলে কিন্তু অ্যাবাভ বলবো। আর যদি কোনো জিনিস তোমার মাথার উপরে গতি পজিশনে মানে মোশন পজিশনে থাকে, গতি, যেমন প্লেন কিন্তু আমাদের মাথার উপর দিয়ে চলে গেল, তখন কিন্তু আমি ওভার প্রিপোজিশন ব্যবহার করব। ক্লিয়ার প্রত্যেকের এটা? এবার দেখো একটা জিনিস, যদি আমার কোনো পজিশন লেভেল বা র্যাঙ্ক বোঝায়, বললাম জলের স্তর বা র্যাঙ্ক নিচে আছে বা অ্যাবাভ আছে, বিলো আছে, র্যাঙ্ক যদি বোঝায় সেই কনসেপ্টে কিন্তু আমি বিলো বা অ্যাবাভের কনসেপ্ট ব্যবহার করি, এই প্রিপোজিশনটা ব্যবহার করি। আর একটা হচ্ছে তোমার কভারিং। এই কভারিং সেন্সেও কিন্তু আমরা, কভারিং সেন্সও কিন্তু ওভার। এবার কভারিং সেন্স কি দেখো, যদি আমি একটা বিছানার চাদর পাতি তো স্প্রেড ওভার, রাইট, আমি স্প্রেড করছি, সব দিকে কভারিং সেন্স বোঝাচ্ছি। যদি আমি কোনো কভারিং সেন্স বোঝাই সেই ক্ষেত্রেও কিন্তু আমি ওভার বলে প্রিপোজিশনটা ব্যবহার করব। এবার আসি, দেখো এবার দেখো দ্য বুক ড্যাশ দ্য টেবিল ইজ মাইন। তাহলে টেবিলের ওপরে তো বইটা থাকবে, তার মানে কি টাচ পজিশনে থাকবে, তাহলে আমি কোন প্রিপোজিশন ব্যবহার করব, অন প্রিপোজিশন ব্যবহার করব। ক্লিয়ার? চলো এবার দেখি, দ্য র্যাট হাইড ড্যাশ দ্য টেবিল। তাহলে র্যাটটা কি করছে, টেবিলের নিচে লুকোচ্ছে, আন্ডার, তাহলে আন্ডার দ্য টেবিল। সহজ হলো? দেখো এবার, দ্য এরোপ্লেন ফ্লিউ ড্যাশ দ্য বিল্ডিং। বিল্ডিং এর ওপর দিয়ে গেল, তাহলে এটা কি বিল্ডিং এর ওপর দিয়ে মোশনে যাচ্ছে, মোশনে গেলেই কি হবে আমার, ওভার দ্য বিল্ডিং। দেয়ার ইজ আ ফ্যান ড্যাশ মাই হেড। দেয়ার ইজ আ ফ্যান ড্যাশ মাই হেড, অন মাই হেড, নো, অ্যাবাভ মাই হেড। কি বললাম, ফ্যানটা তো ফিক্সড পজিশন কিন্তু আমাকে তো টাচ করে নেই, তাহলে এখানে কি হবে, অ্যাবাভ মাই হেড। ক্লিয়ার? এবার দেখো, ইউ নিড নট ওয়ারি নাও অ্যাজ দ্য ওয়াটার ইজ ইন দ্য রিভার ইজ ড্যাশ ডেঞ্জার লেভেল। এবার দেখো এখানে আমি কি বলবো, ডেঞ্জার লেভেল, মানে এখানে আমি ওয়াটার লেভেলের পজিশন বলছি। ডিড নট ওয়ারি, ওয়ারি করতে বারণ করছে, তার মানে নিশ্চয়ই বুঝতে পারছি ওয়াটারের স্তরটা বিলো, তাহলে এখানে আমার কি হবে, বিলো দ্য ডেঞ্জার লেভেল। দেয়ার ইজ আ রুফ ড্যাশ আওয়ার হেড। এবার একটা কথা বলো, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার মাথার উপরে ছাদ আছে, তো ছাদটা আমার মাথাটাকে কভার করছে কি না, তো এই ছাদটা তো রুফ, কভারিং সেন্সে। আমি কি বললাম, কভারিং সেন্স হলেই কিন্তু আমি কি বলবো, একটা হচ্ছে কভারিং, দু রকম সেন্স বেরোয়, একটা হচ্ছে কভারিং সেন্স আর একটা হচ্ছে মোশনের গতিতে তোমার মাথার উপর দিয়ে যাওয়া। এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমি এই ওভার প্রিপোজিশনটাকে ব্যবহার করবো। তাহলে এখানটাতে কিন্তু আমি ওভার ব্যবহার করব। স্প্রেড দ্য শিট,
ড্যাশ দ্য বেড, তাহলে স্প্রেড দ্য শিট ওভার দ্য বেড, বিছানার উপরে চাদরটি বিছিয়ে দাও। বুঝতে পারলে? কভারিং সেন্স আর মোশন সেন্স হলে আমি কিন্তু ওভার প্রিপোজিশনের ব্যবহার করি। চলো এবার দেখো, এটা খুব ভালো কনসেপ্ট। কনসেপ্টটা কি দেখো, একটা কাপের মধ্যে যদি আমি চা আমরা তো চা খাই, প্রত্যেককে চা খাই, তো কাপের মধ্যে চাটা যখন থাকছে, আমাকে কেউ চা দিয়ে গেল, তো চাটা কি আছে, টিটা আমার কাপের মধ্যেই আছে, অলরেডি চাটা আমার কাপের ভেতরে প্রেজেন্ট আছে। আর আমি যদি কাপটা ফাঁকা আছে আর আমি চাটা ঢালছি, এই দুটো কনসেপ্ট, কখন ইন হবে কখন ইনটু হবে। যখন আমার অলরেডি থাকবে, কন্টেইন পজিশন আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি ইন বলবো, মানে ভেতরে চাটা আছে, কাপের ভেতরে চাটা আছে। আর যদি আমি বলি যে চাটা আমি দিচ্ছি, ওপর থেকে আমি পোর করছি, মানে আমার চাটা ঢালছি, তখন কিন্তু ইনটু। দেখো কনসেপ্ট, এই দেখো, যদি ফিল বা পুয়ার কনসেপ্ট থাকে, তুমি দিচ্ছ মানে এখানে তুমি কি মোশন, তুমি যখনই কিছু ঢালছো তুমি তো কাজটা করার জন্য মোশন ইউজ করছো, সেই ক্ষেত্রে কিন্তু আমি ইনটু প্রিপোজিশন ব্যবহার করি। ক্লিয়ার? যদি আমার অলরেডি চাটা কাপের মধ্যে আছে, তাহলে কিন্তু কন্টেইন সেন্স দিলে কিন্তু আমি ইন প্রিপোজিশনে ব্যবহার করি। তাহলে কোশ্চেন তোমাকে যাই দিক, কোশ্চেনে যদি দেখো কোনো জিনিস যদি আমার কন্টেন সেন্স দিচ্ছে, তো জিনিসটা আমার কন্টেন অলরেডি আছে, আমি ইন প্রিপোজিশনের ব্যবহার করব। যদি দেখো কোনো জিনিস আমার মোশন গতিতে ফেলছে, জাম্প ইনটু দ্য রিভার, আমরা কি রিভারে বসে থাকি, ভেতরে ঢুকে থাকবো না, লাফিয়ে জাম্প করা হয়, তাহলে কি মোশন, তখন কিন্তু ইনটু দ্য রিভার। বুঝতে পারলে কনসেপ্টটা? তাহলে দেখো, দেয়ার ইজ সাম টি ড্যাশ দ্য পট, তাহলে দেয়ার ইজ সাম টি ইন দ্য পট, কেন? অলরেডি কন্টেন সেন্স দিচ্ছে, আছে। আই পুয়ার মানে আমি এখানে মোশন ব্যবহার করছি, ঢালা সেন্স বোঝাচ্ছে, তাহলে আই পুয়ার সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস। ক্লিয়ার? তাহলে ইন আর ইনটু কনসেপ্ট আশা করি জীবনে ভুল হবে না প্রত্যেকে। চলো এবার আসি নতুন কিছু। দেখো এটাও খুব ইন্টারেস্টিং জিনিস, যে আমরা গাছের তলায় বসে পড়ি, আবার গাছের তলার ছাওয়ার ভেতরে থেকেও আমরা পড়ি, কিন্তু কনসেপ্টটা কখন কি হবে, কখন আমরা এই আন্ডারটা নেব আর কখন আমরা এই ইনটা নেব, এই গাছটা দিয়ে বুঝি। দেখো ফিজিক্যালি আমরা এই গাছের তলাতে দাঁড়িয়ে আছি, যখন ফিজিক্যালি দাঁড়িয়ে থাকবো গাছের তলাতে, তখন কিন্তু আন্ডার হবে। যেমন দ্য বয়েজ টেক দেয়ার লেসন ড্যাশ ট্রিজ, ফিজিক্যালি গাছের নিচে, তাহলে কিন্তু আন্ডার ট্রিজ হবে। কিন্তু এইখানে দেখো সানলাইটের শ্যাডো পড়ছে, আমি দাঁড়িয়ে আছি গাছের তলাতে না, এই গাছের শ্যাডোর কাছে, মানে এই গাছের যে শ্যাডোটা এখানে পড়ছে, এই শ্যাডোর এখানে আমি দাঁড়িয়ে আছি। যখন ইফ শেড ইজ বাউন্ডারি, মানে যে শ্যাডোটা একটা বাউন্ডারি করে দিয়েছে, এই শ্যাডো বাউন্ডারির উপরে যখন আমরা দাঁড়িয়ে থাকবো, তখন কিন্তু ইন। এক কথায় দেখবে, যখনই কোনো জিনিস বাউন্ডারিতে বিলং করবে, কোনো কিছু বাউন্ডারি সেন্স দেবে, কোনো বাউন্ডারিতে তুমি আছো, যেমন রাজস্থান বাউন্ডারি সেন্স দিচ্ছে, ইন রাজস্থান। তো এই ক্ষেত্রেই যে যদি বাউন্ডারি সেন্স আমাকে দেয়, তাহলে কিন্তু আমি ইন প্রিপোজিশন ব্যবহার করি। দেখো দ্য বয়েজ টেক দেয়ার লেসন ড্যাশ দি শেড অফ ট্রি, যখনই যে শেড অফ ট্রিটা বলে দিল, এখানে তো গাছ ছিল কিন্তু এখানে শেড অফ ট্রি বলে দিল, তখনই আমাকে বাউন্ডারি বুঝিয়ে দিয়েছে। যখনই বাউন্ডারি বুঝিয়ে দিয়েছে, আমি ইন প্রিপোজিশনটা কিন্তু এখানটাতে ব্যবহার করব। তাহলে এই কনসেপ্টটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কখন আন্ডার হবে কখন ইন হবে। যদি আমি নিচে দাঁড়িয়ে থাকি ফিজিক্যালি, সেই কনসেপ্টটা আমাকে বোঝাবে ইনের, আন্ডারের কনসেপ্ট। যদি আমার সেটার শেড বা কোনো বাউন্ডারিতে আমি আছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ইন কনসেপ্টটা বা ইন প্রিপোজিশনের ব্যবহারটা আমাকে করতে হবে। চলো এবার দেখো বাউন্ডারি ভার্সেস সারফেস, এটাও খুব ইম্পর্টেন্ট। যেমন দেখো, যখনই কোনো গাছের বাউন্ডারির ব্যাপার থাকবে, বাউন্ডারির মধ্যে কোনো কিছু, তখন কিন্তু ইন। আমি আবারও বলছি, যখনই প্রিপোজিশন ইজ বোঝার জিনিস, আমি মুখস্থ করে পাবো না, আমাকে কনসেপ্ট বুঝে আমাকে প্রিপোজিশন বসাতে হবে, কোন কনসেপ্টে কোন প্রিপোজিশন বসবে। তাহলে যদি আমার বাউন্ডারি কনসেপ্ট থাকে, ইন প্রিপোজিশন, সীমানা। এবার দেখো, যদি আমি টাচ কনসেপ্ট, এই গাছের কোনো ডালপালাতে কোনো গাছ বসে, পাখি বসে আছে, তো স্পর্শ করে আছে কিনা গাছটাকে, সেই ক্ষেত্রে কিন্তু অন,
কেন কি অনের কনসেপ্টটা কি বলছে, টেবিলের ওপরে যখন কোনো জিনিস থাকে, যে কোনো বই থাকুক, কাপ থাকুক, বল থাকুক, অন প্রিপোজিশন ব্যবহার করছি। তাহলে এটাও কিন্তু ব্যতিক্রম না, পাখিটাও কিন্তু গাছের ডালের ওপরেই বসে আছে, ফিজিক্যালি টাচ বোঝাচ্ছে। ক্লিয়ার? কিন্তু এখানে দেখো বাউন্ডারি, তো এইটা কোনো ঘরের সীমানা, সেই ক্ষেত্রেও কিন্তু ইন। যখনই কোনো জিনিস সীমানাতে বদ্ধতা হয়ে যাবে, বাধ্যতা মানে সীমানার ভেতরে থাকছে, সেই ক্ষেত্রে সবসময় আমরা ইন প্রিপোজিশন বেশিরভাগ ব্যবহার করা হয়। ক্লিয়ার? এবার দেখো, দ্য বার্ডস আর সিটিং ড্যাশ দ্য ট্রি। বার্ডস আর সিটিং বাউন্ডারি দ্য ট্রি, বাউন্ডারি মানে গাছের বাউন্ডারি, তাহলে এখানে ইন দ্য ট্রি। বার্ডস আর সিটিং ড্যাশ দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, তাহলে ব্রাঞ্চেস মানে ব্রাঞ্চেসের ওপরে বসে আছে, তাহলে অন দ্য ব্রাঞ্চেস। আই ওয়াকিং ড্যাশ দ্য গার্ডেন। এবার এখানে দেখো গার্ডেনটা একটা বাউন্ডারি কি না, আমি গার্ডেনের বাইরের কোনো কথা বলিনি, আমি একটা গার্ডেন বলে দিয়ে তার একটা বাউন্ডারি স্পেসিফাইড করে দিয়েছি, তাহলে এখানে বসবে আবার আই লাইক ওয়াকিং ইন দ্য গার্ডেন। তাহলে আমি এখানটাতে কি করলাম, ইন প্রিপোজিশন দিয়ে গার্ডেনের সাথে রিলেশন বিল্ড আপ করলাম। ক্লিয়ার? হি লিভস ড্যাশ আ বিগ বাংলো নিয়ার দ্য লেক। এরকম বিগ বাংলো যেই আমি বললাম তখনই কিন্তু আমার একটা বাউন্ডারি বুঝিয়ে দিল, যখনই বাউন্ডারি বুঝিয়ে দিল আমি চুপ করে এখানটাতে ইন প্রিপোজিশন বসিয়ে দেবো। ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখ, যদি কোনো ডেফিনিট লোকেশন বলে, এটাও কিন্তু আমি বললাম একটা বড় জায়গা থাকলে ইন হবে, আর কোনো তার জায়গার ভেতরে একটা ডেফিনিট লোকেশন যদি ডেফিনিট করে দেয়, তাহলে আমার নির্দিষ্ট স্থান হয়ে গেলে কিন্তু আমাকে অ্যাট প্রিপোজিশনে ব্যবহার করতে হবে। আর যদি লার্জ এরিয়া থাকে তাহলেও কিন্তু ইন প্রিপোজিশনের ব্যবহার করতে হবে। দেখো, দ্য বাস ডিড নট স্টপ ড্যাশ দ্য বাস স্টপ। দ্য বাস ডিড নট স্টপ ড্যাশ দ্য বাস স্টপ। তাহলে এখানে একটা জিনিস দেখো, বাউন্ডারিটা কি করে দিল, ডেফিনেট করে দিল, তাহলে অ্যাট দ্য বাস স্টপ। হি লিভস ড্যাশ দিল্লি। দিল্লিটা কি বড় লোকেশন, হি লিভস ইন দিল্লি, কিন্তু অ্যাট কনট প্লেস, প্লেসটা ডেফিনেট, তাহলে এখানে অ্যাট কনট প্লেস। ক্লিয়ার? কখন আমার ইন হবে, কখন আমার অ্যাট হবে, উইথ রেসপেক্ট দ্য প্লেসেস। ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো, ডেফিনেট টাইমের ক্ষেত্রে আমরা জানি যে অ্যাট আমরা বসাই, আর লাস্ট লিমিটেড টাইমের ক্ষেত্রেও আমরা কি বসাবো, বাই। যেমন বাই এন্ড অফ উইক, মানে এটা মনে রাখার একদম ইজি। তাহলে এই ক্ষেত্রে আমি বলেছিলাম উইদিন। উইদিন কনসেপ্ট আমি কি বলেছিলাম, যে উইদিন হচ্ছে যখন তোমাকে টাইম লাইনে বাউন্ডেড করে দেবে, উইদিন আ 1 উইক, উইদিন আ 2 উইক। তো এখানে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে এন্ড অফ দেওয়া থাকবে। end of, the time must be finished, the work must be finished the end of this month, মানে end of কনসেপ্টটা যদি থাকে তাহলে কিন্তু এখানে আমাকে বাই প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তাহলে যদি আমাকে সময় বাধ্যতা বলে দেয়, উইদিন, একটা উইদিন প্রিপোজিশন ইউজ কখন হয় আর বাই প্রিপোজিশন কখন হয়, যদি এন্ড অফ দিস বা এন্ড অফ দিস ইয়ার, এন্ড অফ দিস মান্থ, এন্ড অফ দিস উইক এরকম থাকে, তাহলে কিন্তু আমি বাই প্রিপোজিশনে ব্যবহার করব। ক্লিয়ার? এবার দেখো, কিছু কিছু ফিক্সড প্রিপোজিশন আছে। যদি কোনো জিনিস তোমাকে সেন্টেন্সের মধ্যে গুড বা ব্যাড বলেছে, তার সাথে আমি ফিক্সড প্রিপোজিশন সবসময় অ্যাড ব্যবহার করি। সবসময় সেন্টেন্সের মধ্যে গুড বা ব্যাড কনসেপ্ট পাবে, তখন যদি কোনো প্রিপোজিশনের কোনো কোয়েশ্চেন থাকলো যে কোন প্রিপোজিশনটা বসবে, তখন আমি কি করব। যদি দেখো রিতা ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স, গুড কনসেপ্ট আছে, তাহলে গুডের সাথে ফিক্সড প্রিপোজিশন অ্যাট। ক্লিয়ার? দেখো শি ইজ ব্যাড, ব্যাড আছে, অ্যাট কুকিং, তাহলে অ্যাট। তাহলে এখানে কি কনসেপ্ট দেখলাম, গুড বা ব্যাড থাকলে আমরা ফিক্সড প্রিপোজিশন অ্যাট এর ব্যবহার করি। ক্লিয়ার? দেখো ওরকমই ওয়েট, যদি অপেক্ষা করা থাকে কোনো জিনিসে, অপেক্ষা বোঝায়, তার সাথে ফিক্সড প্রিপোজিশন যেটা ব্যবহার হয় ফর। গীতা ইজ ওয়েটিং ফর হার সান, তাহলে যদি ওয়েটিং কনসেপ্ট থাকে আর প্রিপোজিশনের প্রশ্ন আছে, তাহলে আমার কিন্তু সেখানে আমি ফর, মানে ওয়েট সবসময় ফিক্সড প্রিপোজিশন ফরকেই নেবে, তাহলে ফর হবে এখানটাতে। ক্লিয়ার? তাহলে একটা কনসেপ্ট কি দেখলাম, গুড ব্যাড ফিক্সড প্রিপোজিশন অ্যাট নেবে, ওয়েট যদি থাকে ওয়েটিং সেন্স তাহলে ফিক্সড প্রিপোজিশন ফর নেবে। যেমন আমরা বলি না, আই অ্যাম ওয়েটিং ফর ইউ, তাহলে আই অ্যাম ওয়েটিং ফর ইউ, তাহলে ওয়েটিং ওয়েট তার নিজের সাথে ফিক্সড প্রিপোজিশন ফরই নেবে। ক্লিয়ার? নেক্সট। এবার দেখো ফন্ট, ফন্ট অফ, তাহলে পছন্দ যেটাকে আমরা বলি, তাহলে ফন্ট নিজের সাথে ফিক্সড প্রিপোজিশন অফ নেয়।
তাহলে হি ইজ ফন্ড অফ ম্যাঙ্গো, সে আম পছন্দ করে। তাহলে ফন্ড মানে পছন্দ সহ, যদি কোনো পছন্দ সেন্স দেয় সেন্টেন্সে, তার সাথে আমি যেই প্রিপোজিশনটা নেব তার সাথে অলওয়েজ ফিক্সড প্রিপোজিশন অফই হবে। শি ইজ ফন্ড অফ মিউজিক। ক্লিয়ার? ওরকমই আরেকটা কনসেপ্ট আছে, ক্রুয়েল অ্যান্ড কাইন্ড, মানে নিষ্ঠুর আর দয়ালু। এই নিষ্ঠুর আর দয়ালু কনসেপ্টে যে প্রিপোজিশন নাই ফিক্সড প্রিপোজিশন, সেটা হচ্ছে টু। দ্য মাস্টার ইজ ভেরি ক্রুয়েল টু হিজ সার্ভেন্ট, দ্য মাস্টার ইজ ভেরি কাইন্ড, দয়ালু, টু হিজ সার্ভেন্ট। ক্লিয়ার? তাহলে ক্রুয়েল আর কাইন্ড থাকলে তার সাথে ফিক্সড প্রিপোজিশন আমরা কি ব্যবহার করব? টু ব্যবহার করব। ক্লিয়ার? চলো নেক্সট, এবার হচ্ছে জেলাস। জেলাস মানে ঈর্ষা। ঈর্ষার সাথে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি? তার সাথে ফিক্সড প্রিপোজিশন অফ হয়। হি ইজ জেলাস অফ হিজ নেইবার। ক্লিয়ার? সে তার প্রতিবেশীর প্রতি ঈর্ষান্বিত। নেক্সট দেখো, পে অ্যাটেনশন। পে অ্যাটেনশন, অ্যাটেনশন পজিশন যদি বলে, অ্যাটেনশন সেন্স মানে মনোযোগ করা, মনোযোগ দেওয়া, যেমন সেই ক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন আমরা টু ব্যবহার করি। প্লিজ পে অ্যাটেনশন টু ইয়োর স্টাডি, প্লিজ পে অ্যাটেনশন টু ইয়োর হেলথ। ক্লিয়ার? তাহলে অ্যাটেনশনের সাথে ফিক্সড প্রিপোজিশন কি হয়? টু হয়। ক্লিয়ার? আশা করি তোমাদের এটা এবার বুঝতে সুবিধা হচ্ছে যে কোনটার সাথে আমরা কি নেব। আইসিডিএস এর জন্য এর থেকে বেশি আমার মনে হয় কিছু আসবে না। চলো এবার দেখি নেক্সট। এবার আসছে ওভার আর অ্যাক্রস। ওভার দিয়ে তো আমি বললাম দুটো কনসেপ্ট, মোশনের ক্ষেত্রে আর কভারিং ক্ষেত্রে। এবার অ্যাক্রস আর ওভার। অ্যাক্রস আর ওভার, যদি কখনো ওভার থাকে ক্যান মিন কভারিং অর ভার্টিক্যালি ওভার। ঠিক আছে? অ্যাক্রস হচ্ছে অপোজিট সাইড, এখানে আমি আছি, আমার অপোজিট সাইড। সো দ্য থিক, যদি বলি দ্য লাইব্রেরি ইজ জাস্ট অ্যাক্রস দ্য রোড, তাহলে লাইব্রেরিটা কি? অ্যাক্রস দ্য রোড মানে অপোজিট দ্য, আমার অপোজিটে, রাইট, রোডের। তাহলে দেখো, দেয়ার ইজ আ ব্রিজ ড্যাশ দ্য রিভার, দেয়ার ইজ আ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার। যদি আমার অপশানে অ্যাক্রস না থাকে, ওভার থাকবে, ওভারও বসিয়ে দাও, কোনো সমস্যা হবে না। উই সোয়াম ড্যাশ দ্য রিভার, অ্যাক্রস দ্য রিভার বসিয়ে দাও। আর যদি অপশানে না থাকে তুমি ওভারও বসাতে পারো। ক্লিয়ার? নেক্সট, এবার দেখো, হি জাম্প ড্যাশ দ্য রিভার, হি জাম্প ড্যাশ দ্য রিভার কি হবে? ফর, অন, ইন, ইনটু। হি জাম্প ড্যাশ দ্য রিভার, জাম্প করলো রিভারের মধ্যে, মোশনে পড়ছে। পোয়ার কনসেপ্টটা মনে করো, ঢালা। তাহলে এই ক্ষেত্রে কি, সে মোশনে রিভারে জাম্প করছে, তাহলে ইনটু দ্য রিভার, তাহলে এখানে কি হবে? ইনটু দ্য রিভার। ক্লিয়ার? এবার একটা জিনিস দেখো, এখানটাতে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এন্টার। এন্টার নিজের সাথে প্রিপোজিশন নেয় কি নেয় না? দেখো, এন্টার এমন একটা শব্দ যে তার সাথে প্রিপোজিশন নেয় না, কিন্তু এক্সেপশনাল কেস আছে। দেখো, নট ইউজ প্রিপোজিশন ফর আ ফিজিক্যাল প্লেস, এখানে কিন্তু এন্টারের জায়গাতে কিন্তু আমরা কোনোদিনও কোনো প্রিপোজিশন ইউজ করি না। যদি এটা কোনো এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট বোঝায়, আমি কোনো এগ্রিমেন্ট করতে চলেছি বা কোনো কন্ট্রাক্ট করতে নিতে চলেছি, সেই ক্ষেত্রে কিন্তু এন্টার নিজের সাথে ইনটু প্রিপোজিশন নেবে। এবার কি করে দেখো, ফার্স্ট দেখো, হি ইজ ইন দ্য রুম, তাহলে সে কিন্তু এখানে রুমের ভেতরে আছে, অলরেডি আছে, সেই জন্য আমি ইন দিলাম। হি ওয়েন্ট ইনটু দ্য রুম, ইনটু দ্য রুম মানে সে ঢুকলো, মানে মোশনে, তাহলে এখানটাতে কি, এটা গতি। হি কেম ইনটু দ্য রুম, এখানেও কিন্তু মোশন বোঝাচ্ছে, কিন্তু হি এন্টার দ্য রুম, এখানে কিন্তু আমি কোনো ইনটু ব্যবহার করতে পারবো না। এন্টার দ্য রুম সাফিসিয়েন্ট, এখানে আমার কোনো প্রিপোজিশন লাগবেই না। ক্লিয়ার? কিন্তু যদি দেখো, দ্য টু কোম্পানিজ এন্টার্ড ড্যাশ অ্যান্ড এগ্রিমেন্ট, এবার কিন্তু এন্টারের পর আমি দেখতে পাচ্ছি কোনো একটা এগ্রিমেন্টের কথা বলা হচ্ছে, দুটো কোম্পানি একটা এগ্রিমেন্টে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে ইনটু প্রিপোজিশন ব্যবহার করব। তাহলে এন্টারের কনসেপ্ট হচ্ছে, যদি কোথাও এন্টার থাকে সেখানে কিন্তু ইন জেনারেলি প্রিপোজিশনের ব্যবহার হয় না, যদি না এক্সেপশনাল কেস, যদি দুটো কোম্পানি বা কিছুর মধ্যে এগ্রিমেন্ট শো করাচ্ছে, যদি দেখো সেন্টেন্সের মধ্যে কোনো এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট শো করাচ্ছে, কন্ট্রাক্ট, সেই ক্ষেত্রে কিন্তু আমি ইনটু প্রিপোজিশনে ব্যবহার করব। তো আশা করি তোমাদের এই প্রিপোজিশনের যেটুকুনি আমি দিলাম তোমাদের আশা করি ভালো লেগেছে। এটা কিন্তু প্রিপোজিশনের ফার্স্ট পার্ট, আর একটা লাস্ট পার্ট আমি বার করব। এরপরে তোমাদের আইসিডিএস, গ্রাম পঞ্চায়েতের জন্য প্রিপোজিশন নিয়ে আশা করি চিন্তা করতে হবে না। এটা ভালো করে দেখো, তাহলেই তোমাদের হয়ে যাবে।
ঠিক আছে, চলো আজকের মতন এইটুকুনি। আশা করি তোমাদের এই ক্লাসটা খুব ভালো লেগেছে। আর তার সাথে সাথে কিছু ছোট ইনফরমেশন দিয়ে দিই। আমি তো বললামই একটু আগে যে আমাদের আইসিডিএস আর গ্রাম পঞ্চায়েতের সিরিজ লঞ্চ হয়েছে, তার সাথে সাথে তোমাদের ক্লাস, আমাদের নতুন নতুন একাডেমিক কোর্স লঞ্চ হচ্ছে। তার সাথে একটা ছোট্ট নতুন কোর্স লঞ্চ করেছে, সেটা হচ্ছে নিউ ব্যাচ ফর টেট। সুখবর, যারা টিচিং স্কিলে আসতে চাইছো তাদের জন্য, যারা টেট এক্সাম দিতে চাইছো 2026-এ, তাদের জন্য কিন্তু আমাদের একাডেমি নতুন ব্যাচ লঞ্চ করেছে। এখানেও কিন্তু তোমরা প্রাইমারি, আপার প্রাইমারি, সিবিএসসি, ডাব্লিউবি ওরিয়েন্টেড যত টেটের এক্সামিনেশনে যত কিছু আছে সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে। অবভিয়াসলি এটাও কিন্তু স্টার্ট হচ্ছে তোমাদের আগস্ট 14। যারা যারা চাইছো রেজিস্টার্ড হতে, যারা যারা চাইছো নিজের নাম এনরোল করাতে, তোমরা খুব তাড়াতাড়ি আমাদের নিচে দেওয়া এই নাম্বারে এনরোল করে নাও, রেজিস্টার্ড করে নাও। এখানে রেজিস্টার্ড করলে তোমরা সমস্ত ক্লাস আমাদের ফ্রি পেয়ে যাবে। তোমাদের যদি ভালো লাগে তবে তোমরা এই ক্লাসে এন্টার করো। ওকে, চলো আজকের জন্য এইটুকুনি। নেক্সট প্রিপোজিশন সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, টাটা।